পিছিয়ে গেল, কিন্তু খুব বেশি না, ঠিক এতটা যাতে তার চোখ সরাসরি জাঙ্কুকের চোখে আটকে যায়। হাত বাড়িয়ে জাঙ্কুকের চিবুক আলতো করে তুলল সে। আপনি এখনো আমার জন্য রেডি নয় মিস্টার জিয়ান, আপনি বড্ড দুর্বল। জাঙ্কুকের আঙ্গুল চেয়ারের পায়ে এমন ভাবে চেপে আছে যেন ওটা ভেঙে যাবে। প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, অথচ চোখের দৃষ্টি একটুও নড়ছে না। তে তাকে কোনো উত্তর দেওয়ার সুযোগই দিল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে পিছিয়ে গেল মসৃণ ভঙ্গিতে, যেন কিছুই হয়নি। জাঙ্কুকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি আজকে কোনো স্পেশাল পোশাক পরিনি, তার মুড নেই। গুড নাইট। তে একেবারে নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো, ঠোঁটে নিষ্পাপ হাসি, আঙুলের ডগা দিয়ে খেলা চলে হাওয়ায় বিদায় জানানোর মতো ভঙ্গি, আর চোখে ঝিকমিক করা দুষ্টুমির আলো। এভাবে এসে জাঙ্কুকে পুরোপুরি নির্বাক করে দিল। টেও, তুমি এমনটা করতে পারো না। তে দরজার কাছে চলে গিয়েছিল। জাঙ্কুকের কথা শুনে ঘুরে দাঁড়ায় সে, মুখে সেই চিরসেনার ঠাট্টার হাসি। আমি তো করেই ফেললাম। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে শ্বাস ছাড়লো। এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু মনে রেখো একদিন তোমাকে ধরা দিতেই হবে। তের হাসি আরো গভীর হলো। সে একবার চোখ টিপে নরম গলায় ফিসফিস করে বলল, অপেক্ষা করব। তারপর সিল্কের পাজামার মৃদু শব্দ রেখে জিম থেকে বেরিয়ে গেল সে। নিস্তব্ধ ঘরে বসে রইল জাঙ্কুক, মুষ্টিবদ্ধ হাত শিথিল হলো। সে গলা উঁচু করে তাকিয়ে রইল সেই দিকে। ফাক। একটা দীর্ঘশ্বাস ফেললো, কণ্ঠে এক রাশ তৃষ্ণা আর অস্থিরতা তার। জানোয়ারের মতো শক্ত মাফিয়া বস হয়েও কিম তেয়ং তাকে এমন ভাবে আঙুলের ইশারায় নাচাচ্ছে। কিন্তু একদিন সে পাল্টা প্রতিশোধ নেবে, মিষ্টি প্রতিশোধ। আর সেই দিনের অপেক্ষা করে এখনই তার সবচেয়ে বড় যন্ত্রণা। তে ব্রেকফাস্ট করতে করতে জিনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। তার এই নিরবিচ্ছিন্ন হাসি জিনকে অস্বস্তিতে ফেলে দিল খানিকটা। ব্রেকফাস্ট শেষ করে জাঙ্কুক বেরিয়ে গেল, আর তে অলস ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসে, যেন সময় নষ্ট করার প্রতিযোগিতা চলছে। সে মজা করে জাঙ্কুককে এটাও জিজ্ঞেস করেছিল, গত রাতটা কেমন কাটলো? ভেরি ফানি। শুধু এটুকু শুনে এতে অট্ট হাসিতে ফেটে পড়ে। যখন জাঙ্কুক দরজার দিকে যাচ্ছিল, তে নরম স্বরে ফিসফিস করে বলল, বি কেয়ারফুল। জাঙ্কুক কোথায় যাচ্ছে তা সে বলেনি, কিন্তু তে মনে মনে নিশ্চিত ছিল যে সে হেডিসে যাচ্ছে। জাঙ্কুক শুধু হালকা হাসি মাথা নাড়ালো। জাঙ্কুক চলে যাওয়ার পর তে আবারও জিনের দিকে তাকিয়ে হাসছিল। অবশেষে বিরক্ত হয়ে জিন জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, তোমাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে। গত রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ, ভালোই ঘুম হয়েছে। এমন সময় নামজুন কফির মগ হাতে কিচেন থেকে বেরিয়ে এলো। তে খেয়াল করলো জিনের গাল লাল হয়ে উঠেছে হঠাৎ। শুধু ভালো? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে অসাধারণ রাত কেটেছে। জিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তের কথা শুনে। নামজুন কাশির ভান করে নিজের দম আটকে যাওয়াটা লুকানোর চেষ্টা করলো। ঘুম, অসাধারণ ঘুম। আমিও যদি এমন ঘুমাতে পারতাম। লজ্জায় জিন একটা অস্বস্তিকর ভাবে মৃদু হাসি দিল। তে উঠে দাঁড়ায়। যাই হোক, আমি তোমাদের দুজনকে একা ছেড়ে দিচ্ছি। নিউবিজদের আবার ট্রেনিং দেওয়ার সময় হয়ে গেছে। জিনার নামজন আর চোখে এক অপরের দিকে তাকালো। সূর্যাস্তের পর তে নিউবিজদেরকে ছুটি দিল। ট্রেনিং এর সময় ইউনু সাহায্য করছিল ঠিকই, কিন্তু তার ভূমিকা ছিল কেবল লক্ষ্যবস্তু হওয়া। আর তে যখন তার মাথা ঠিক উপরে ছোড়া ছুড়ে মারলো, তখনই সে ভয়ে হাল ছেড়ে দেয়। জাঙ্কুক একবার ম্যানশনে ফিরে এসেছিল, কিন্তু নামজনের সাথে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হলো তাকে। ইয়ুঙ্গি আর জিমিনকে সারাদিন কোথাও দেখা গেল না আজ। কেবল হবি ছিল ট্রেনিং এর মাঠে বসে বসে এর সাথে মজা করছিল। তে মনে মনে সিদ্ধান্ত নিল আজ রাতে সে ইনডোর পুলে সাঁতার কাটবে। ডিনার করার পর সরাসরি নিজের রুমের দিকে রওনা হলো সে। ট্রেনিং করার কারণে শরীর ভীষণ ক্লান্ত, আর জাঙ্কুক এখনো ফিরেনি। এই কারণেই হয়তো তার মনটা আরো ভারী লাগছিল। পুলের ধারে এসে দাঁড়ালো তে। পানির স্বচ্ছ নীল আলো আর পাশে ছোট্ট একটি বারের নীরব সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তে। ঠিক তখনই কানে ভেসে আসলো পুরুষালী কণ্ঠস্বর। সে থমকে গেল। তে বুঝতে পারলো জাঙ্কুক ফিরে এসেছে। পানিতে আর নামলো না সে, কেবল অপেক্ষা করতে লাগলো জাঙ্কুকের জন্য। দেয়ার ইউ আর, বৃষ্টি গার্ল। পরিচিত কণ্ঠস্বর শুনে তে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায়। পাশে তাকিয়ে দেখলো যে জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে, এখনো চেঞ্জ করেনি। আর ম্যানশনে এসে সর্বপ্রথম তার কাছে আসাটা তেকে অদ্ভুতভাবে বিচলিত করে তুলল। সুইমিং করতে চেয়েছিলে? এখন আর করবো না। কেন, কি হয়েছে? জাঙ্কুকের মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। তে সাধারণত এতটা চুপচাপ থাকে না। তেমন কিছু না, একটু ক্লান্ত লাগছে আর কি। সারাদিনে ওদের ট্রেনিং দিতে হয়েছে, শরীরটা ভার লাগছে। আর কোনো কারণ নেই তো? আপনি এত প্রশ্ন করেন কেন? কারণ আমি আসল কারণটা জানতে চাই। ওটা বলা তো কঠিন কিছু না, না? হেডিসে কি হয়েছিল?
আপনি ওর সাথে কি করেছেন? আই মিসড। আপনি ওকে গুলি করেছেন? হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছে করেই মিস করেছি। ওকে ভয়ে কাঁপতে দেখছিলাম আমি। ওই আতঙ্কের মুহূর্তটাই যথেষ্ট ছিল। এখন এটা ছাড়া আমি আর বেশি কিছু করতে পারবো না। জাঙ্কুকের গলায় জমে থাকার রাগ চাপা দিলেও চোখে স্পষ্ট হয়ে উঠল। আই উইশ আমিও যদি দেখতে পেতাম। জাঙ্কুক তের খুব কাছে এসে দাঁড়িয়েছিল। তের উষ্ণ নিঃশ্বাস জাঙ্কুকের গালে স্পর্শ করতেই জাঙ্কুকের সারা শরীরে হালকা শিহরণ বয়ে যায়। দ্বিতীয়বার আসার পর কোথায় গিয়েছিলেন? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হঠাৎ তের চোখ আটকে গেল জাঙ্কুকের গায়ের দাগটাতে। সেই দৃষ্টিতে ছিল এমন একটা ঝলক যা ব্যাখ্যা করার মতো না। মুগ্ধতা, কৌতূহল আর এক অদ্ভুত কোমলতা। এই দাগটা কিভাবে হলো? প্রশ্ন করে সাহস করে তর্জনের ডগা দিয়ে দাগটিকে আলতোভাবে ছুঁয়ে দিল তে। ট্রেনিং করার সময়। কিভাবে কাটলো? আমার বাবার হাতে। এখন এটাকে মায়াবী দেখাচ্ছে। আঘাত যখন নতুন থাকে তখন মায়াবী লাগে না। কিছু কিছু আঘাত আছে যেগুলো দাগ হয়ে গেলে দেখতে সুন্দর লাগে। আবার এমন কিছু আঘাত আছে যেগুলোর কারণে শরীরে ব্যথা কমে গেলেও ভেতরের যন্ত্রণাটা থেকেই যায়। তে কিছুক্ষণ চুপ করে থাকে। তার দৃষ্টি তখনও দাগটার উপরে আটকে আছে। চোখে অদ্ভুত সেই আবেগ। দাগগুলো আসলে অভিজ্ঞতাতে। ওরা শিক্ষক, সবচেয়ে নিষ্ঠুর উপায়ে শেখায় আমাদের। সবাই বলে যে কিছু কিছু দাগ সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য পেতে যে অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়। আর কিছু দাগ তো কখনোই সুন্দর হয় না। যতদিন একটা মানুষ বেঁচে থাকে কেবল কুৎসিত যন্ত্রণা হয়ে থাকে ওটা। এই দাগটাকে কি বলবেন আপনি? তের করার প্রশ্নটা ছিল খুবই সাধারণ, কিন্তু তার কণ্ঠ ঝরে পড়ল এক অদ্ভুত ভারী আবেগ। জাঙ্কুক তের চোখের গভীরে তাকালো। আমার বদলে তুমিই বলো, এই দাগটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? কিভাবে কাটলো বা কেমন করে হলো সেটা না, তোমার চোখে এই দাগটা কেমন সেটা বলো। তিনি নিজের ঠোঁট কামড়ে নিঃশব্দে দাগটার দিকে তাকিয়ে রইল। আমার মনে হয় দাগটা সুন্দর, দেখতে সুন্দর লাগছে, কিন্তু এটা অনুভব করতে সুন্দর লাগে কিনা সেটা কেবল আপনি জানেন। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টির সামনে তের আত্মবিশ্বাস মুহূর্তেই ভেঙে গেল। গাল গরম হয়ে উঠল। এই ডাক্তার আগে এতটাও ইম্পর্টেন্ট ছিল না আমার কাছে। ও এখন কি খুবই ইম্পর্টেন্ট? হ্যাঁ। তে একটা গভীর নিঃশ্বাস ফেললো। গলা শুকিয়ে এলো। আর একবার সামনে এগিয়ে এলো সে। জাঙ্কুক স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার দিকে তাকিয়ে। তার চোখে কোনো নিষেধ ছিল না, শুধু নীরব অনুভূতি। তে তার দুই হাত দিয়ে কোমলভাবে জাঙ্কুকের মুখের দুই পাশ জড়িয়ে ধরে। তারপর সে জাঙ্কুকের চোয়াল সামান্য উপরে তুলল, যেন তাকে কেবল দেখার নয় অনুভব করার অধিকার চাইছে। জাঙ্কুক ধীরে ধীরে ভারী নিঃশ্বাস নিল। পরের মুহূর্তেই তার ঠোঁটে এসে পড়ল তের ঠোঁট। মসৃণ, উষ্ণ, অপ্রত্যাশিত। তে থেমে গেল না। সে সত্যিই জাঙ্কুককে কিস করছে। জাঙ্কুক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিল না, কারণ সে ভেবেছিল তে হয়তোবা তার সাথে মজা করছে। কিন্তু না, এবার মজা নয়। একবার কিস করে এতে সরে গেল। জাঙ্কুকের সামান্য হতবাক চেহারা দেখে দুষ্টুমি ভরা হাসি ছুড়ে দিল তার দিকে। ও প্লিজ, আমার দিকে এমন ভাবে তাকাবেন না যেন আমি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। তে হেসে কথা বলল। নিজের বুকের ভেতরে অস্থিরতা জমছিল তার। একটু পর সাহস নিয়ে ফিসফিস করে সে বলল, আমি আপনাকে খেয়ে ফেলবো না, হোল্ড মি। জাঙ্কুক চোখ পিট করে তাকালো। কি? আই সেড টাচ মি। যদি আমাকে টাচ না করেন তাহলে আমি কিন্তু আপনাকে কিস করব না। কিস করার সময় আমাকে শক্ত করে জড়িয়ে ধরাটা আমার খুব পছন্দের। তুমি আবার চলে যাবে না তো? না, যাব না। মোমেন্টটা নষ্ট করবেন না, তাড়াতাড়ি করুন। তুমি একটা ঠাট্টাবাজ, তাই আমি বড্ড বেশি কথা বলেন আপনি। তে সাহস করে জাঙ্কুকের কবজি ধরে তার হাত নিজের কোমরের চারপাশে গুটিয়ে দিল। তারপর আবার মুখ তুলে তার ঠোঁটের দিকে আরো একবার ঝুঁকে পড়ল। কিন্তু এবার আর কোমর নয়, এবার ছিল জেদি, গভীর, দাবিদার একটা কিস। জাঙ্কুক এবার সত্যি সত্যি রিয়েলাইজ করলো তে তাকে স্পর্শ করছে। শুধু স্পর্শই করেছে না, বরং তাকে কিসও করছে। এই মুহূর্তে অন্য সবকিছু অপ্রাসঙ্গিক হয়ে গেল। শুধু তারা দুজন নিখুঁত মিলনে লিপ্ত। জাঙ্কুক থেকে আরো কাছে টেনে নিল, শক্তভাবে ধরে রাখলো সে। তার চোখে ঝলমল করছে একটি অজানা আকাঙ্ক্ষা। কানে বাজছে তের ক্ষীণ গঙ্গারের শব্দ। এই আকাঙ্ক্ষা ছিল অচেনা, এক ধরনের হুমকির মতো। যেমন সবকিছু ঠিকঠাক না থাকলেও এখন আর কিছুই ম্যাটার করে না। শুধুমাত্র এই মুহূর্তটা, এই স্পর্শগুলো, এই কিসটাই ম্যাটার করছিল। তে জাঙ্কুকের শার্টের কলার শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। হঠাৎ তে নিজেকে সরিয়ে নেয়। গভীর শ্বাস নিয়ে চোখ খুলল সে। একটা মিষ্টি হাসি দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে এসে বলল, ইউ আর রাইট।
রুমটা আসলে স্টুপিড ছিল। জাঙ্কুক আরো শক্ত করে তের কোমর চেপে ধরে বলল। দুজনের মধ্যে দূরত্ব এতটাই কম ছিল যে জাঙ্কুকের নিঃশ্বাস তের ঠোঁটের উপরে আশ্রে পড়ছিল। হ্যাঁ, আসলে স্টুপিড। এবারে জাঙ্কুক তের জন্য অপেক্ষা করেনি, নিজেই তেকে কিস করতে শুরু করলো। ছেড়ে দেওয়া অসম্ভব মনে হচ্ছিল, একেবারেই অসম্ভব। তাদের মধ্যে কোনো তাড়া নেই। প্রত্যেকটি স্পর্শ, প্রত্যেকটি নিঃশ্বাস তাদের রক্তকণিকায় মিশে যাচ্ছে। এই মুহূর্তটা যেন তাদের মধ্যে অনিচ্ছাকৃতভাবে স্থায়ী হয়ে যাচ্ছিল। জাঙ্কুক ধীরে ধীরে গতি কমায়, কিন্তু থামে না। মাত্র 1 সেকেন্ডের জন্য কিছু দূরে গিয়ে আবারও কিস করে সে। তে সরে যাওয়াতে জাঙ্কুক তার গালের উপরে হাত রেখে আলতোভাবে তার গালে হাত বুলাতে থাকে। দুজনেই ভারী নিঃশ্বাস ফেলছিল। এই নিস্তব্ধ রুমে তাদের ভারী নিঃশ্বাসের শব্দ আরো বেড়ে যাচ্ছিল। অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। ঠিক আছে, গুড নাইট। পরিশেষে আর একটা চুমু এঁকে দিল জাঙ্কুক। যাওয়ার রাস্তা একই, কিন্তু তারা একসাথে গেল না। তে আগে আগে ছুটে গেল করিডোরের দিকে। জাঙ্কুক তার পিছু পিছু বের হয়। আর হ্যাঁ, আমি কি বলেছিলাম মনে আছে তো? ট্রেনিং এর সময় যদি আমি তোমাদের দরদ দেখাতে চাই, তাহলে ফলটা কিন্তু ভালো হবে না। তের সামনে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্যে এই দৃঢ় কণ্ঠে কথাটা বলল তে। সবাই নিঃশব্দে মাথা নেড়ে তার কথার সত্যতা মেনে নেয়। যাও, আজকের জন্য এটুকুই এনাফ। তে আবার বলতে 5 জন ছেলে বিনম্র ভঙ্গিতে মাথা নত করে চলে গেল ওখান থেকে। করিডোর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাদের কারো দৃষ্টি জাঙ্কুকের দিকে পড়লো। তারা অভিবাদন জানাতে সাহস পেল না, কারণ তের শাসন তাদের মনে গেঁথে গেছে। মনোযোগ ভাঙা মানেই শাস্তি। গার্ডেনের এক পাশে নিঃশব্দে ভাঙা কাছের টুকরোগুলো কুড়িয়ে নিয়েছিল ইয়ঞ্জন। তে এগিয়ে গিয়ে মৃদু হেসে তাকে সাহায্য করতে বসে পড়ল। আজকে তোমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছি, তাই না? আসলে আমি অনেক ভয় পেয়েছিলাম বলে ইয়ঞ্জন নিজে নিজে হেসে ওঠে। তে চোখে অনুতাপের ছায়া ভাসে। ও, আই এম সরি। না না, ইটস ওকে, আমি মাইন্ড করিনি। কাজগুলো তুলে নিয়ে ইয়ঞ্জন সেখান থেকে প্রস্থান করে। তে পানির বোতল নিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে আসে হাত ধোয়ার জন্য। বাহ, মানুষের সঙ্গে এসে এসে কথাও বলতে পারো দেখছি। কণ্ঠে ঈশ্বর আভাস লুকাতে পারলো না জাঙ্কুক। তেজ ওরা হাসি দিয়ে হাত ছাকড়ে পানির ফোঁটা ছিটকে মারলো জাঙ্কুকের মুখে। জাঙ্কুক ভ্রুকুচকে রাগ করার ভান করে তাকালো তের দিকে। আজকে ওকে দিয়ে ট্রেনিং করিয়েছি, বেচারি ভয় পেয়ে গেছে। রেডি থাকবেন, হয়তো পরের বার আপনাকেই নিশানা বানাবো। মুচকি এসে জাঙ্কুকের আরো কাছে এসে দাঁড়ায় তে। তের কথা শুনে জাঙ্কুক বাঁকা হেসে মাথা নাড়ায়। যাই হোক, আপনি আজকে এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? হ্যাঁ, ওখানে আমার থাকার তেমন প্রয়োজন ছিল না, তাই চলে এলাম। কেন, আমাকে মিস করেছো? যদি করে থাকি। কথাটা বলতে বলতে আঙ্গুল দিয়ে আলতোভাবে স্পর্শ করেছিল জাঙ্কুকের কোটের কলার। বিশেষ করতে কষ্ট হচ্ছে আমার। আমি সত্যি আপনাকে মিস করেছিলাম, কিন্তু ব্যক্তিগত কারণে। জাঙ্কুক হেসে উঠে। জানতাম আমি এমন কিছুই বলবে তুমি। এবার বলো, কি সেই পার্সোনাল কারণ? তে চুপ করে যায়। বলবে নাকি বলবে না সেটাই ভাবছিল সে। তের মুখ দেখে জাঙ্কুক ভ্রুকুচকে কৌতূহলী চোখে তাকালো। কি হয়েছে? আজ আমার অনাথ আশ্রমে যাওয়ার কথা ছিল। তাহলে যাওনি কেন? জাঙ্কুক অনেকক্ষণ পর নিজের মনের সুপ্ত বাসনা প্রকাশ করতে হাত বাড়িয়ে তের কোমর ধরতে যায়, কিন্তু সেটা আর করে না। শেষমেশ থেমে যায় সে, স্পর্শ করে না তেকে। আপনারা কেউ তো বাড়িতে ছিলেন না, আর আপনি অনুমতি না দিলে আমি বেরোবো কি করে? আপনি কি আমাকে একা একা যেতে দিতেন না তো? আমি তো শুধু তোমাকে বলেছি তুমি কখন বের হবে সে ব্যাপারে আমাকে আগে থেকে জানিয়ে রাখতে। তোমাকে যে শুধু মেম্বারসদের সাথে বের হতে হবে এমনটা তো না। চাইলে ড্রাইভারদের সঙ্গে কিংবা যে কোনো একটা গার্ড নিয়ে যেতে পারো, সমস্যা নেই। শুধু একটা কল বা টেক্সট দিয়ে আমাকে জানিয়ে দিও, তাহলেই হবে। তে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসি ছুড়ে দিল জাঙ্কুকের দিকে। আপনি বোধহয় ভুলে গেছেন আমার কাছে কোনো ফোন নেই। আর সত্যি বলতে আমার ফোনের তেমন কোনো দরকারও নেই। কেন? কারণ আমি একটু বোর হই না এখানে। এনজয় করার মতন অনেক কিছু আছে। আমার দিন এভাবেই কেটে যাচ্ছে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, অনাথ আশ্রমে যাওয়ার অন্তত আগের দিন কিংবা সকালে আমাকে জানিয়ে রাখলে হয়। আমি কাউকে পাঠিয়ে দিব। যদি কাজ না থাকে নিজেই নিয়ে যাব। তে একটা গভীর শ্বাস নিয়ে মাথা নাড়ালো। ঠিক আছে বলে তে একটু স্ততবোধ করে। কিছু একটা বলতে চাইছিল সে। চোখে ক্ষীণ এক রাশ আশা ভেসে উঠল তার। আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি হসককে পাঠিয়ে দেব। আমরা বলেছি জাঙ্কুক, মানে আপনি আর আমি। হঠাৎ জাঙ্কুককে থামিয়ে দিল তে। ঠোঁট কামড়ে নিল অস্বস্তিতে। কয়েক সেকেন্ডের দিকে ধীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাঙ্কুক। অতঃপর ঠোঁটে হালকা পাক হাসি টেনে নিয়ে মাথা নাড়ালো সে। তুমি আসলেই আমাকে মিস করেছো, বোঝা যাচ্ছে। তে বিরক্তি ভান ধরে মুখ ঘুরিয়ে নেয়। ইউ নো হোয়াট, প্রতিবার আমাকে আলাদা করে বলে দিতে হবে না যে আপনি আমাকে ধরতে পারেন।
আমি মাইন্ড করব না। কে জানে, এখন তো বলছো স্পর্শ করতে, কিন্তু পরের মুহূর্তে দেখা গেল যে তুমি হয়তো চেঁচিয়ে আমার গালে তুই একটা থাপ্পড় দিয়ে বলবে আপনার সাহস তো কম না, বিনা অনুমতিতে আমাকে স্পর্শ করছেন। তে ধীরে ধীরে দুহাত তুলে নীরবে এগিয়ে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। আমি আপনাকে স্পর্শ করতে বলিনি জাংকুক, আমি আপনাকে আমাকে ধরে রাখতে বলছি। জাংকুক তার ঠোঁটের উপর গরম নিঃশ্বাস টের পেল। তেরের কথাগুলো তার মনের মধ্যে ঝড় তুলে দেয়, অনিশ্চয়তা, আবেগ, বিভ্রান্তি। কিন্তু এখন এই মুহূর্তে আর এসব কিছুকে পরোয়া করলো না সে। হাত বাড়িয়ে তীর কোমর জড়িয়ে শক্ত ভাদরে মেয়েটাকে নিজের বুকের কাছে টেনে নেয় সে। তে নিজের ঠোঁট কামড়ে ধরে, পুরনো অভ্যাস সেটা তার। জাংকুক ভালোবাসে এমন দৃশ্য, কারণ কামড়ে ধরার কারণে তের স্বাভাবিক গোলাপি ঠোঁটগুলো আরও টকটকে লাল হয়ে ওঠে, আরও অপরাজেয় সুন্দর, দেখলেই কিস করতে ইচ্ছে করে। এতেই হবে। তে হাত তুলে আলতো করে জাংকুকের ঘাড়ের পেছনে রেখে দৃষ্টি নিবদ্ধ রাখে জাংকুকের গভীর চাহনিতে। বে গুড বয়। তে ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে গেল। জাংকুকের ঠোঁটে দুষ্ট হাসির রেশ দেখা যায় আরও এক দফা, চোখ ঝলসে উঠল মিশ্র আবেগে। ইউর সামথিং এলস প্রিটি গার্ল বলে জাংকুক তাদের মাঝে থাকা অপ্রয়োজনীয় দূরত্ব মুছে দেয়। এক মুহূর্তের মধ্যেই তের ঠোঁট নিজের করে নিল সে। তে তার ঘাড়ের পেছনটা আঁকড়ে ধরে আরও কাছে টেনে নিয়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো জাংকুককে, যেন তার শরীরের ভেতরে ঢুকে যেতে চাইতে। তাদের ঠোঁট ছন্দে মিশে যায়। কে কাকে অনুসরণ করছে তার আর কোনো হিসেব নেই, শুধু একটা তীব্র অনুভূতি, এক অদৃশ্য আকর্ষণ, এক অগ্নিশিখার মতো চাহনি তাদের গিলে নিচ্ছে। তারা দুজনেই তাতে বুঁদ হয়ে গেল। এত কাছে থাকা, এতটা স্পর্শ পাওয়া, আর এমন শক্তিশালী স্পর্শ যেটা দুজনের শিরা উপশিরায় উন্মাদনার আকাঙ্ক্ষা আর অস্থির আবেগের ঝড় তুলে দিচ্ছে। দুজনেই খুব ভালো করে জানতো এই তিনটি অনুভূতির সীমা ছাড়িয়ে গেলে ভয়ানক বিপজ্জনক কিছু হয়ে উঠতে পারে। তে এক পর্যায়ে ঠোঁট ছাড়িয়ে নিল। তার ভেতরে এক অদৃশ্য তার তাকে টেনে নেয়, কারণ সে জানতো যদি এই মুহূর্তে তারা না থামে তাহলে তারা আর থামতে পারবে না। জাংকুক এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা এত কাছাকাছি এসেছে, তবুও জাংকুকের কাছে মনে হচ্ছিল সে প্রতিটি সীমা অতিক্রম করে ফেলতে প্রস্তুত। আমি চাচ্ছি চেঞ্জ করতে হবে। হ্যাঁ যাও, আমি এখানেই থাকবো তোমার অপেক্ষায়। তে মাথা নেড়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। জাংকুক তার হাত নামিয়ে নিল, চোখ নামাতে পারে না।